ভয়াল অন্ধকারে ডুবে আছে চরাচর। দিকবিদিক কবরের মতো নির্জন। আকাশ ফেটে বজ্রতেজ অন্তরাত্মা কাঁপিয়ে দিচ্ছে। প্রকৃতির অশনি চেহারা এক ঘণ্টা দুর্যোগের পূর্বাভাস। বন বনানী ঘেরা নিশ্ছিদ্র জঙ্গলে বসে আছে মাহবুব বিশ্বাস। ব্যাপক রক্তাক্ত ক্ষতবিক্ষত, মাথার ডান পাশ ফাটা। চুইয়ে চুইয়ে রক্ত গড়িয়ে গায়ের শুভ্র শার্টকে রক্তবর্ণে ছেয়ে ফেলেছে। গুমট অন্ধকারে চারপাশ এমন ঝাপসা, দিনের উজ্জ্বল আলোকে দুঃস্বপ্ন বলে ভ্রম হয়। কখনো কল্পনাও করেনি মাহবুব, শব্দ নগরী ঢাকার বাইরে এমন নৃশংসতা লুকানো। এমন অপ্রকাশ্য ভয়াবহতা অতি লোমহর্ষক। জাগ্রত পশুর মতো হুঙ্কার ছড়ে সেই নরপশু। ভয়ে হৃৎপিণ্ড বরাবর ধক করে উঠল তার। শিরদাঁড়া বেয়ে নামল শীতল স্রোত। গলার কাছে আটকে পড়া নিঃশ্বাসকে ঠোঁট হা করে ছাড়তে ছাড়তে ফোনটা ডায়ালে রাখল। কিয়ৎক্ষণ অপেক্ষা করতেই ফোনটা যখন রিসিভ হল, অমনিই ঝাঁপিয়ে পড়া জন্তুর মতো অস্থির হল সে। ভয়ে টলটল করতে থাকা চোখ দুটো বন্ধ করে হড়বড় গতিতে বলে, আমাকে মেরে ফেলা হবে। যে কোনো দণ্ডে মেরে ফেলা হবে। আমি জানি না কতক্ষণ বেঁচে থাকব। ওই জানোয়ার আমাকে জিন্দা যেতে দেবে না। কোনো দুর্বলতা নেই, কোনো পিছুটান নেই, কিচ্ছু নেই তার। দলের 12 জনকে পি কচুকাটা করে ছেড়েছে। আমি ভয়ে কোনোরকমে জান বাঁচিয়েছি। এখনও নিশ্চিত না এই দিক পর্যন্ত। এমন সময় খসমস শব্দে কোথায় যেন পাতা মরমর করে উঠল। তড়িৎ গতিতে চোখ দুটো বামে ঘুরালো মাহবুব। ফোনটা কানে চেপে অস্থির, চঞ্চল, হতবুদ্ধির ন্যায় চারদিকে চোখ বুলাতে লাগল। কেউ নেই, অথচ অদৃশ্য সত্তার মতো আচরণ করছে ওটা। মাহবুব শুকনো কণ্ঠে অপ্রকৃতিস্থের মতো জানাল, মনে হয় এসে গেছে। সময় শেষ হয়ে গেছে। আমি আর বাঁচব না। আমাকে শেষ করে দিবে। আমাকে শেষ করে। উন্মাদগ্রস্ত ব্যক্তির মতো চেঁচাতে শুরু করলে হঠাৎ থমকে যায় মাহবুব। মুখ দিয়ে কোনো রা বেরুল না। চোখ দুটো বিস্ফোরিত করে আস্তে আস্তে মাথাটা পিছু ঘুরায় সে। মন বলছে পিছনেই আছে। আকাশে তখন ফর্সা আলো ফুটে উঠল। সেই চৌচির আলোর মধ্য দিয়ে দেখল এক রক্তহিম করা দৃশ্য। ধপ করে হাতের ফোনটা মাটিতে ফেলে দিল সে। গোঙানির মতো আতঙ্ক মিশ্রিত স্বরে থেমে থেমে বলতে থাকে, আমাকে মারবেন না। চারপাশ অন্ধকার করে ধুলোর ঝড় উঠেছে। হাওয়ায় শো শো পাতার ঘূর্ণি। গাছের ডালগুলো প্রচণ্ড আছড়াছড়ি করে উত্তাল অস্থির। ঝমঝম করে শুরু হয়ে যায় অঝোর বৃষ্টি। সেই ভীতিকর দৃশ্য দেখে ঠোঁট দুটি আর নাড়াতে পারেনি মাহবুব। সুস্পষ্ট ভয়ে ওভাবেই চোখ দুটো স্থির রেখে বারবার ঢোক গিলছিল। মাথার উপর পৃথিবী কাঁপিয়ে বাজ পড়ছে। একের পর এক আত্মাহিম করা বজ্রস্বর। মাহবুবের মনে হল অদূরে দাঁড়িয়ে থাকা সেই মূর্তিটিও সাক্ষাৎ বজ্র অবয়ব। আগাগোড়া যার হুডিতে ঢাকা। যার হুডির রং অন্ধকার বর্ণ কালো। হুডির কালো কাপড়ে মুখের অর্ধেক ঢাকা। কালো পোশাকে আবিত বলেই প্রচণ্ড ভয়ানক, খতারণক, জান্তব হয়ে ঠেকছে। মাহবুব তীব্র অস্থিরতার ভেতর দম টানতে পারছিল না। নিঃশ্বাসে টান পড়ে মুখ হা করে ফেলছিল। চোখ দুটোই দেখতে পাচ্ছিল সেই অটল মূর্তিটি এক পা করে ধীর কদমে এগিয়ে আসছে। যার ডান হাতের মুঠোয় সেই ভয়ানক চেহারার শাবল। লম্বা শাবলের ধারালো মাথায় ছোপ ছোপ রক্ত। বৃষ্টির পানিতে সেটি ধুয়ে মুছে। ভূমি ছুঁয়ে ছুঁয়ে এগিয়ে আসছে তার দিকে। দৃশ্যটা দেখতেই শিরদাঁড়া বেয়ে বরফশীতল স্রোত বয়ে গেল তার। ঢোক গিলতেও যেন ভুল গেল মাহবুব বিশ্বাস। রক্তাক্ত ঠোঁট দুটো কাঁপাতে কাঁপাতে সে বলতে থাকল, আমাকে মারবেন না। আমাকে মারবেন না আপনি। আমার ভুল হয়েছে বলে স্বীকার করছি। আমি আপনাকে কথা দিচ্ছি। কাউকে এক বিন্দু জানতে দিব না। যা দেখেছি, যা জেনেছি সব এই দণ্ডে ভুলে যাব। আমি এই দেশ ছেড়ে এক্ষুনি পালানোর জন্য। হঠাৎ কানেশ জাতীয় ফিসফিস ধ্বনিটা শুনতে পেল। ঠিক একই রকম তেজবর্ধক ভঙ্গি, ঠিক একই রকম হিমশীতল ইঙ্গিত। বুকটা কেমন ধক করে কেঁপে উঠল মাহবুবের। হুডির আড়ালে ঢাকা মুখটা নিজের ঠোঁটের উপর তর্জনী রেখে দিয়েছে। তাকে সূক্ষ্ম ইঙ্গিতে বুঝিয়ে দিচ্ছে, কথা বলো না। চুপ। সেই নীরবতার ইঙ্গিত বুঝতে পেরে মাহবুব তখনই নিশ্চুপ। এরপর যে দৃশ্যটি সম্মুখে উন্মোচিত হল, তার জন্য মোটেও প্রস্তুত ছিল না মাহবুব বিশ্বাস। সমস্ত চরাচর কাঁপিয়ে ফুটে উঠল গগনবিদারী আর্তস্বর। যেন গলার সবটা রগ ফাটিয়ে আর্তনাদ ছেড়েছে।
এরপর আর কোনো সাড়াশব্দ নেই। সব নিশ্চুপ, ঠান্ডা, ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে। ধাম ধাম করে দরজায় আঘাত পড়ছে, যেন দরজার পাল্লাটা এক্ষুনি ভেঙে ফেলা হবে। সুপ্রশস্ত বারান্দায় আড্ডা দিচ্ছে 4 জন তরুণ তরুণী। দূরত্ব রেখে বসে আছে আরও একজন। প্রত্যেকেই গান আড্ডা বন্ধ করে প্রশ্নবোধক চোখ দুটোতে তাকিয়ে আছে, যেন চোখে চোখে খেলা করছে কেএল। এভাবে কেন দরজা ধাক্কিয়ে যাচ্ছে? বারান্দার ঠিক প্রবেশমুখে গুটিসুটি ভঙ্গিতে বসে আছে একজন, যার গায়ে জ্বর, সমস্ত শরীর সাদা কম্বলে মুড়োনো। সে এই মুহূর্তে কোলাহল থেকে দূরত্ব পালন করতে কিছুটা দূরে বসেছিল। যে স্থানটিতে বসা, সেখান থেকে মুখ ঘুরিয়ে পিছু তাকালে দরজার ভাবমূর্তি দেখা যায়। করাঘাতে ছিটকিনির খোপটা কেঁপে কেঁপে উঠছে। মাদুরে বসা অধৈর্য রোজা স্বর স্পষ্ট করে ডেকে উঠে, জানা, দেখ না কে এসেছে। তুই তো মাথা পিছু ঘুরালেই দেখতে পাবি কে এল। অমন আহাম্মক গোছের কথাবার্তা শুনে মেজাজ খিচড়ে গেল শ্রেষ্ঠার। চোখমুখ ভীষণ রাগারুণ করে রোজাকে ঝলসে দিয়ে বলে উঠল, একটা উন্মাদী এসব আজগুবি কথাবার্তা বলতে পারে? কখন কাকে কোন ধরনের কথা বলিস সে গানটুকু পর্যন্ত নেই। জানা কিভাবে বলবে দরজার ওপাশে কে এসেছে? ও কি তোর মতো ছাগল হয়ে পাগল বনে আবোলতাবোল বলবে? বিরক্তিকর একটা। একদম মুখ বন্ধ। বিকিত মেজাজে ঝুঁটিতে উঠে দাঁড়ায় ও। বাইরে ঝুম বৃষ্টি। বৃষ্টির জন্য পরিবেশ শীতল। ঘর জুড়ে আলোকহীন আধার। ডান হাতে থাকা কোকের ক্যানটা আরেক সঙ্গী সোহানার কাছে বুঝিয়ে শ্রেষ্ঠা তখন দরজামুখো পা চালায়। এদিকে বারান্দার মেঝেতে টান টান মাদুর পেতে আড্ডারত ছিল বাকি কজন। তারা প্রত্যেকেই শ্রেষ্ঠাকে একা যেতে বারণ করলেও একগুয়ে শ্রেষ্ঠা একটুও পাত্তা না দিয়ে ঝট করে দরজাটা খুলে দিল। কিয়ৎক্ষণ অদ্ভুত নিস্তব্ধতা। এরপরই কপাল কুঞ্চন করে ভারী আশ্চর্য স্বরে বলল শ্রেষ্ঠা, তুই তুই এভাবে কেন পাগলটার মতো দরজা ধাক্কিয়ে যাচ্ছিলি? আমরা কেউ ঘুমিয়েছিলাম না নাইফ। তোর অপেক্ষাতেই 2 ঘণ্টা নষ্ট করা হয়েছে। বারবিকিউ কাজটা শেষ পর্যন্ত জিদানের হাতে তুলে দিয়ে আমরা বারান্দায় বসলাম। অসহ্য। এভাবে কেউ করে? শ্রেষ্ঠার রাগত মুখটা দেখে চুপ রইল নাইফ। কেন উন্মত্তের মতো দরজা ধাক্কিয়ে যাচ্ছিল তা উল্লেখ করল না সে। বরং বোবা পুতুলের মতো রুমে প্রবেশ করে দরজাটা ছিটকিনি বদ্ধ করে দিয়েছে। সমস্ত শরীর বৃষ্টির পানিতে কাক ভেজা। মাথা থেকে চুইয়ে চুইয়ে পানি গড়িয়ে সাদা টাইলসের মেঝেতে নোংরা ছড়িয়ে দিচ্ছে। পায়ের জুতো জোড়া খুলে ভেজা পোশাক ছাড়ার জন্য শশব্যস্ত হল নাইফ। কিন্তু ঘটনা তেমন সুবিধার মনে হল না শ্রেষ্ঠার। কিছু হয়েছে? ওর হাসিখুশি মুখটা অমাবস্যার অন্ধকার বনে আছে কেন? যাওয়ার সময় তো ভরপুর প্রফুল্লে মেতেছিল, কিন্তু আসার পর এমন থমথম। শ্রেষ্ঠা জহুরি 2 চোখ ছুঁড়ে নিষ্কপট সুরে বলল, নাইফ। 2টি কর্মরত হাত স্থির করল নাইফ। ট্রাভেল ব্যাগে টি-শার্ট খোঁজা বাদ দিয়ে মুখটা ঊর্ধ্বে তুল। বুকের কাছে দুহাত ভাঁজ করে স্থির চোখে তাকিয়ে আছে শ্রেষ্ঠা। মুখ নির্লিপ্ত, চোখ স্থির, কণ্ঠে নেত্রীসুলভ গাম্ভীর্য রেখে বলে উঠল, আমি যদি ভুল না বলি তুই বের হবার সময় স্বাভাবিক ছিলি। ফুরফুরে মুখ, হাসিখুশি চেহারা। কিন্তু সে চেহারা এখন থমথম করছে। বাইরে কি হয়েছে নাইফ? বিপত্তির ব্যাপারে সত্য গোপন করবি না। আমার সামনে মিথ্যা বন্ধ। বল। ঠাট বজায় রাখা শ্রেষ্ঠার সামনে অপ্রস্তুত হল ও। কি বলবে খুঁজে পাচ্ছে না নাইফ। চিন্তায় আচ্ছন্ন মুখ প্রচণ্ড সাবধানে শান্ত বানিয়ে ভদ্রস্থ গলায় বলল, কিছু হয়নি। ক্যামেরাটা নষ্ট হয়েছে বলে মন খারাপ। তুই এসব ইন্টারনাল কষ্ট বুঝবি না। সর, গেট আপ বদলাব। ভেজা গায়ে থাকতে ভালো লাগছে না। ঝটপট ব্যাগ থেকে নেভি ব্লু টি-শার্ট, কালো প্যান্ট তুলে অদৃশ্য হল নাইফ। শ্রেষ্ঠা ওয়াশরুমের দরজা বন্ধ করার আওয়াজ পাচ্ছিল। কিন্তু একই সঙ্গে বিস্ফোরণ ঘটাচ্ছিল দুশ্চিন্তার ঝড়। ওর চোখ দুটো ওভাবেই তখনও স্থির করা ছিল। কিন্তু মনে মনে বুঝতে পারছিল লক্ষণ স্বস্তির নয়। অন্যমনস্ক হয়ে বারান্দামুখো আড্ডায় ফিরছিল শ্রেষ্ঠা। ঠিক তখনই বারান্দার প্রবেশমুখে বসে থাকা মেয়েটি ঠান্ডা কণ্ঠে বলে উঠল, তোমার একটু সাহায্য প্রয়োজন। চকিতে ভ্রম ভাঙতেই সংবিত ফিরে পেল শ্রেষ্ঠা। দেখতে পেল ওর দিকে তাকিয়ে আছে শাওলিন। মুখ পাণ্ডুর, গালে লালচে ছোপ, নাকের অগ্রভাগ, 2 শুকনো ঠোঁট ঈষৎ লালবর্ণ। যেন শুকিয়ে যাওয়া লাল কৃষ্ণচূড়া সাময়িক অসুস্থতায় ভুগছে।
যে ফুলের রং, রূপ, সৌন্দর্য আশু দুর্বলতায় নিস্তেজ হলেও স্বকীয় সৌন্দর্য বিলীন হয়নি একটু। শ্রেষ্ঠা মুচকি হাসি দিয়ে নরম গলায় শুধোল। কি করতে হবে বল? আমি করে দিচ্ছি। ফোনটা এনে দাও। চার্জে দিয়েছি। বস। এনে দিচ্ছি। কিছু খাবি? তোর জন্য কিছু খাবার অর্ডার দিই? নষ্ট হবে। যখন খেতে ইচ্ছে হবে জানাব। শাওলিনের মুখের দিকে কিয়ৎক্ষণ তাকিয়ে চাপা শ্বাস ছাড়ল শ্রেষ্ঠা। ও জানে খাবারের বিষয়ে জোরাজুরি করলে মেয়েটা শুনবে না। গতরাত থেকে জ্বর। কম্বল মুড়ি দিয়ে শুয়ে থাকলেও সাড়াশব্দ করেনি। চুপচাপ নিজের মতো সবটা বুঝে নিয়ে ও কেবল আপন ভুবনেই মগ্ন। যে ভুবনে ওর নিবিড় নিভৃত একটি দুর্গ আছে, বহুদিনের লালিত একটি প্রাসাদ আছে, আছে স্বপ্ন দিয়ে বোনা একটি সুন্দর মনোজগত। বুকের ভেতরে আজও শত শত প্রশ্ন নিয়ে ফোনটা এনে দিল শ্রেষ্ঠা। আজও মুখ ফুটে জিজ্ঞেস করল না কেন ওর নির্জনতা পছন্দ? কেন পছন্দ নিজের মতো নিজের হয়ে থাকা? এই উদার মুক্ত প্রকৃতির মাঝে কেন অত ঝুটঝামেলা সহ্য করে ছুটে এল? কেন শারীরিক অসুস্থতা নিয়েও ঝুম বৃষ্টির মনোমুগ্ধ রূপে মন ডুবিয়ে রাখা? শ্রেষ্ঠা কিছুই জানে না। বহু অজানা সমীকরণের মাঝ দিয়ে চলতে চলতে ও আজও বাকি বন্ধুদের কাছে নিঃশব্দে চলে গেল। বারান্দার মেঝে জুড়ে মাদুর পাতা। সেখানে গিটার কোলে বসে আছে সেলিম। দুহাত টমেটো সসে মাখিয়ে মুরগির পিসে কামড় বসাচ্ছে জিদান। হাতে ফোন নিয়ে ইনস্টাগ্রামের নতুন ফিল্টারে ওদের ক্যাপচার করছে রোজা। পাশে বসে থাকা সোহানা খট করে কোকের ক্যানটা খুলতেই ওর ডান দিকে বসল শ্রেষ্ঠা। অন্যদিকে গায়ে আরেকটু কম্বল জড়িয়ে বসল শাওলিন। বন্ধুদলে যে নামটি বহুল প্রচলিত সেটিই তখন পেছন থেকে শুনতে পায় ও। জানা? নামের ছোট্ট সম্বোধনে মাথাটা পিছু ঘুরায় শেহজানা। এটা ওর বড় নাম। এ নামেই ডাকে বন্ধু, ক্যাম্পাসের মানুষজন। সদ্য হাতমুখ ধুয়ে পোশাক পাল্টে দাঁড়িয়ে আছে নাইফ। সে সরল মুখে হালকা গলায় শুধোল। তোর শরীরের অবস্থা কেমন? তাপমাত্রা কমেছে? ঘুরিয়ে রাখা মুখটি সামনে ফিরিয়ে নেয় শাওলিন। গরম নিঃশ্বাস ফেলে স্বাভাবিক কণ্ঠে বলল। আগের চেয়ে ভালো। তাপমাত্রা সহনশীল। কথাটা শুনে থমকে গেলেও নিজেকে স্বাভাবিক রাখে নাইফ। কম্বলে গা মুড়ে বসা মেয়েটার পাশে সেও দূরত্ব রেখে ডান পাশটায় বসে। পা দুটো স্টান সামনে ছড়িয়ে দিতেই পাশ থেকে বলে উঠল মেয়েটা। কি হয়েছে তোমার? বিষম খাওয়ার মতো চমকে তৎক্ষণাৎ বায়ে তাকাল নাইফ। ভ্রু দুটি কুঞ্চন করে মুখ স্থির করে শুধোল। কি হবে? আমি মূলত সেটাই জানতে চাই। একজন শান্ত মানুষ কখনো ওভাবে দরজা ধাক্কা দেবে না। তুমিও সেটা দাওনি। কারণ নিশ্চয়ই ছিল। নাইফের মুখ নিকষ আধারের মতো কালো বনে গেল। চটিতি মুখটা বাদিক থেকে ফিরিয়ে আনো সে। ঠোঁট দুটো টিপে জরুরি ভিত্তিতে কিছু একটা ভাবতে লাগল নাইফ। চোখ দুটো আবার বাদিকে ফেরাতে নেবে, ঠিক তখনই দেখল শ্রেষ্ঠা দূর থেকে ওর দিকে চেয়ে আছে। কয়েক সেকেন্ড নীরব থেকে সমস্ত কথা গুছাল নাইফ। এলোমেলো শব্দগুলো গোছগাছ করে বলল। প্রথমেই বলব। একটু থামল নাইফ। আশু ঝড়টা সহজের জন্য খানিকটা প্রস্তুত করে বলল। তোরা কেউ প্যানিক করবি না। এখন প্যানিক করার মতো পরিস্থিতি নেই। তুই যেভাবে কাউন্টার করছিস, বিষয়টা ওরকমই সিরিয়াস জানা। বাইরে গুরুতর একটা ঘটনা ঘটেছে। সবাই আতঙ্কে আছে। এখানে গুটিকতক যে কটা রেসোর্ট আছে, তারা সবাই তল্পিতল্পা গুটিয়ে চটজলদি পালাচ্ছে। পরিস্থিতি ভালো নেই। আমি ভেবেছিলাম তোরা খবরটা পেয়ে গেছিস। তাই ওভাবে দরজা ধাক্কা দিচ্ছিলাম। আর আমাদের হোটেল থেকে। কথাটা বলতে গিয়ে আবারও থেমে যায় নাইফ। সে লক্ষ্য করেনি তার কথা শুরু হতেই সমস্ত আড্ডা অজান্তেই ওদিকে থমকে স্থির। সেলিমসহ বাকিরা প্রশ্নবিদ্ধ চোখে তাকিয়ে আছে এখন। নাইফ আরও একটু গুছিয়ে সরাসরি ব্যাপারটা বলে উঠল। হোটেল ম্যানেজার বলেছে এক্ষুনি এখান থেকে চলে যেতে হবে। পরিস্থিতি সুবিধার না। এখান থেকে মাত্র ১.৫ মাইল দূরে খুবই ভয়ঙ্কর একটা হয়েছে। পুরব ২-৪ টুকরো করা। মাথা থেতলে। উহ। ব্রুটালি কেস। খুনি হয়তো এখনো আশপাশেই আছে। এই ভয়ে আমাদের হোটেল থেকে দ্রুত বেরুতে বলেছে। ম্যানেজার ঘণ্টা দুয়েকের মধ্যেই হোটেলটা বন্ধ করে পালাবে। কথাটা শেষ হতে না হতেই ৪ জন সমস্বরে বিস্ফোরণ ঘটিয়ে বলল। কি?
দরজার চৌকাঠে বসা শাওলিন অবাক চোখে তাকিয়ে আছে। ও বাকিদের মতো চিৎকার না করলেও বরাবরের মতো ঠান্ডা। মুখটা বাদিকে ফেরাতেই ওদিকে বসা শুধু শ্রেষ্ঠার দিকে স্বাভাবিক কণ্ঠে বলল, দেরি করাটা ঠিক হবে না শ্রেষ্ঠা। হোটেল বন্ধ করে দিলে মহাবিপদে পড়তে হবে। উনারা নিশ্চয়ই এমনি এমনি প্রোটোকল ভাঙছে না। তুমি উঠো। শ্রেষ্ঠা হ্যাসুচকে মাথাটা নাড়িয়ে দিতেই ঝটপট উঠে দাঁড়াল। ওর দেখাদেখি সেলিম, জিদান, রোজা ও সোহানা কাঠপুতুলের মতো সবকিছু গোছাতে দ্রুত ছুটে গেল। 3 দিনের ট্যুরে প্রত্যেকের ব্যাগ যথেষ্ট অগোছালো। এখনও হাতে একদিন বাকি আছে। কিন্তু তন্মধ্যে যে মারাত্মক ঘটনাটা ঘটল, এতে করে জানের উপর চরম মৃত্যু ঝুঁকি বাড়ছে। হঠাৎ দরজায় ঠকঠক শব্দে করাঘাত পড়লে দরজাটা খুলল সেলিম। বাকি সবাই চুপ। সবাই ব্যস্ত চোখে দেখল হোটেল ম্যানেজার কেমন উদ্ভ্রান্তের মতো ধোপ গিলছে। ভদ্রলোক ওদের চেকআউট করতে বলছে। 1 ঘণ্টার ভেতর পুরো হোটেল বন্ধ করে ট্যুরিস্ট ক্যাম্পের দিকে রওনা দিতে হবে। কথা শুনে সম্মতি জানিয়ে দ্রুত কাজে হাত ছোটাল ওরা। দেরি করা যাবে না। একমাত্র শাওলিন ব্যতীত সবারই ট্রাভেল ব্যাগ গোছাতে সমস্যা হচ্ছে। এদিকে শাওলিন হাতমুখ ধুয়ে সবকিছু গুছিয়ে কি যেন ভেবে টিভিটা অন করে। যদি সব ভদ্রস্থ থাকে তবে আজই ঢাকার পথে রওনা দেওয়া উত্তম। টিভিটা চালু হতেই বিছানায় বসল শাওলিন। বাকিরা হই হুল্লোড় করে যার যার লাগেজ তৎপর। হঠাৎ টিভির একটি সংবাদ পাঠে দৃষ্টি আটকাল ওদের। টিভির পর্দায় ফলাও করে দেখাচ্ছে আকস্মিক এক পাহাড়ি ধস। পার্বত্যাঞ্চলে আটকা পড়েছে কয়েকশো পর্যটক। নিচেই ব্রেকিং নিউজে যাচ্ছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে 2টি বাসের গুরুতর সংঘর্ষ। দীর্ঘ যানজটে মানুষের চরম ভোগান্তি। একের পর এক অতর্কিত সংবাদে কেউ কমিনিট কথা বলতে পারল না। অভূতপূর্ব এক শঙ্কার ভেতর আচ্ছন্ন হল সবাই। কি হচ্ছে এখানে? ভাগ্যস্বার্থী কোনো পথে চালিত করছে? এ কেমন ভয়াবহ সর্বনাশ! জিদান বিছানা থেকে রিমোট তুলে টিভিটা বন্ধ করে দেয়। সকলের উদ্দেশ্যে ভীষণ শান্ত গলায় বলে, শোন, এখন আমাদের একজোট থাকতে হবে। ভয় পেলে চলবে না। এখানে থাকাটা একদম নিরাপদ নয়। কেউ এখন আর দেরি করিস না। তাড়াতাড়ি হাত চালা। ব্যাগ গোছা। এক এক করে সব নিচে নাম। যা ঠিক করার আমরা গাড়িতে বসে বসে ঠিক করে নিব। সেলিম শোন। জিদানের ডাকে মুখ ফিরিয়ে তাকাল সেলিম। গিটারের কেসে গিটার ঢুকানো স্থগিত করে বলল, জলদি বল। তুই গিটারটা নাইফের কাছে দিয়ে সর্বপ্রথম গাড়িটা স্টার্ট করবি। ড্রাইভ কে করবে আপাতত ওটা পরে দেখছি। আমি আর শ্রেষ্ঠা চেকআউটের সব ফর্মালিটিস পূরণ করব। আর এদিকে লাগেজগুলো হোটেলের 2টো ছোকরাকে ডেকে ফটাফ তুলে ফেল। ওকে। ডান। আর কিছু? আর? কথাটার মধ্যে সূক্ষ্ম ইঙ্গিত রেখে থামল জিদান। চোখটা আস্তে করে বিছানায় বসা শাওলিনের উপর ঘুরিয়ে নেয় সে। শাওলিন নীরব থাকলেও যথাযথ ইঙ্গিতটা বুঝতে পেরে সুতেজি গলায় বলল, আমার কোনো সাহায্যের দরকার নেই। ভাবনার জন্য ধন্যবাদ। হাঁটাচলার মতো পর্যাপ্ত বল আছে। রোজার জন্য এগিয়ে এলে ভালো দেখায়। ওর ডান পায়ের বুড়ো আঙুল চোট পেয়েছে। নখটা নেই। বৃষ্টির পানি ওখানটা লাগলে সমস্যা হবে। হু। ছোট্ট করে জবাব রাখল জিদান। বুঝতে আর বাকি নেই, শাওলিন ওদের সাহায্য প্রার্থী নয়। বরং যার সবচাইতে বেশি সাহায্য প্রয়োজন ও তাকেই আঙুল উঁচু করে দেখিয়ে দিয়েছে। সেলিম মনে মনে সূক্ষ্ম অপমানে আক্রান্ত হলে উপস্থিত সবার সামনে প্রকাশ করল না। নীরব থাকল। মিনিট 10 ভেতর সবাই স্ব কাজে ছুটে গেলে গাড়িটা স্টার্ট দিল সেলিম। একে একে সবাই দ্রুত গাড়িতে চড়ে বসল। গাড়িটা অবশ্য ড্রাইভ করবে নাইফ। মৃদু কাঁপুনি তুলে জড়তা ভাঙতেই নির্জন পথ দিয়ে যাত্রা ধরল গাড়িটি। দুপাশে ঘন নিবিড় বন। বন-জঙ্গল ঘেরা পরিবেশ। মাঝ দিয়ে বয়ে চলা আঁকাবাঁকা সাপের মতো শুনশান রাস্তা। সেই নির্জন রাস্তার উপর দিয়ে ঝুম বৃষ্টি মেখে মেখে খুব সাবধানে দক্ষতার সাথে ড্রাইভ করছে নাইফ। গাড়ির ভেতর সবাই যখন আপন কাজে মগ্ন, ঠিক তখনই উচ্চকণ্ঠে চিৎকার দিয়ে উঠল রোজা। সেলিম! সেলিম! আমাদের গাড়ি ফলো করা হচ্ছে। পেছনে তাকাও। রোজার অমন ভয় প্রকম্পিত স্বরে চমকে উঠল সবাই। চটজলদি মুখটা পিছু ফিরাতেই দেখল অনাকাঙ্ক্ষিত দৃশ্যটা। গাড়ির পেছনে ঝাপসা, ঘোলা, অস্বচ্ছ কাছে বৃষ্টির আলপনা নামছে। সেই আলপনা ভেদ করে জ্বলছে 2টো হেডলাইটের আলো।
জ্বলজ্বল করতে থাকা ফর্সা আলো দুটি কেমন বিপজ্জনক বলে মনে হচ্ছে। সেলিম কিছু একটা ভেবে দ্রুত পাশ থেকে নাইফকে বলে উঠল, নাইফ, সাইড দ্য কার। দেখ আমাদের ওভারটেক করে কিনা। যদি গাড়িটা না যায় তাহলে এক্ষুনি আমাদের সেফ জোনে ছোটা লাগবে। নাইফ কথামতো প্রচণ্ড কৌশলের সাথে গাড়িটা একপাশে চাপিয়ে আনে। খেয়াল রাখল যেন এই গাড়িটা নিয়ন্ত্রণের বাইরে না যায়। চোখকান সতর্ক ভঙ্গিতে খোলা রেখে স্টিয়ারিং খামচে ধরল সে। বাপাশে বসা সেলিম তখনও মুখটা পিছু ঘুরিয়ে তাকিয়ে আছে। ওই গাড়িটা আসছে, আসছে। চট করে নিচের অধরে দাঁত চেপে ধরল সেলিম। অপেক্ষা করতে করতেই দেখল সাদা গাড়িটা 50 মিটার দূরত্বে আসল। আস্তে আস্তে স্থির হচ্ছে ওটা। তার মানে ফলো করছে। ঠিক পেছনেই দাঁড়িয়ে আছে গাড়িটা। নড়ছে না ওটা। দুটো ফর্সা হেডলাইটের আলো জ্বলজ্বল করে জ্বলে আছে। যেন জান্তব দুটো চোখ। ভারী বর্ষায় গর্জন করছে বিক্ষুব্ধ প্রকৃতি। অশান্ত সেই ভারী বর্ষণে বুকের ভেতরটা শক্ত করে বলল সেলিম, একটা অচেনা গাড়ি এমনিই পিছু পিছু আসবে না। গাড়িটা সাইডে চাপিয়ে রাস্তা পর্যন্ত দেওয়া হচ্ছে। তারপরও গাড়িটা সরছে না। একটা অদ্ভুত গাড়ি কোনো কারণ ছাড়াই ফলো করবে। 18 কি? মি। সামনে পাহাড়ি ধস। সামনে রোড ব্লক। ঘটনা এখানে কি দাঁড়াচ্ছে? আমাদের জলদি এখান থেকে পালাতে হবে নাইফ। দ্রুত ব্যাকআপ ধর। কথাগুলো শুনে বরফের মতো জমে গেল রোজা। হাত পা কেমন ঠান্ডা হয়ে আসছে। বুকের ভেতর ভয়ের কাঁটা সুইয়ের মতো ফুটছে। অস্থির হাতগুলো আশ্রয় খুঁজতে চট করে বাদিকে থাকা হাত দুটো খামচে ধরল। সহসা বৈদ্যুতিক শকের মতো চমকে উঠে বায়ে মুখ ফিরিয়ে প্রচণ্ড আশ্চর্য হল ও। পাতলা একটি চাদরে সমস্ত শরীর মুড়ে বসে আছে শাওলিন। ওর নরম হাত দুটো ভয়ানক গরম। যেন আগুনের উপর হাত রেখে বসে আছে রোজা। গাড়ির ইনসাইড বাতিটি নেভানো ছিল বলে গুরুতর অবস্থাটা সবারই চক্ষু এড়িয়ে গেছে। শাওলিন চাদরের নিচ দিয়ে আরেকটি হাত বের করে সেটিও রোজার হাতদ্বয়ের উপর রাখল। আশ্বস্ত, ভরসা, নির্ভরতার আশ্বাস ছুঁয়ে। অথচ গাড়িভর্তি এতগুলো মানুষের মতো মুখ তারা যে ভাবনায় ডুবো। গতকাল যখন ন্যাকিং করতে গিয়ে পাথরে হোঁচ লেগে ব্যথাটা পেল, সেই ব্যথাতেও কেউ আন্তরিকতার স্পর্শ এভাবে রাখেনি। কিছু স্পর্শ যে চামড়া ভেদ করে হৃদয় পর্যন্ত পৌঁছায়, এটা কি মানুষ জানে? নির্ভুল ভাবনার মাঝে আতঙ্ক জড়িত কণ্ঠে সোহানা নড়েচড়ে উঠে। ভয়মিশ্রিত কণ্ঠে অস্থির সূচকে জানায়, এখানে থেমে থাকার দরকার নেই। গাড়িটা যদি বাজে মতলব নিয়ে দাঁড়িয়ে থাকে তবে এক্ষুনি আমাদের পালানো উচিত। এই এরিয়া দ্রুত ত্যাগ করে আমাদের জলদি নিরাপদ আশ্রয়ে পৌঁছতে হবে। দেরি করাটা বড্ড ঝুঁকিপূর্ণ হয়ে যাচ্ছে। সেলিম, তুমি দ্রুত সিদ্ধান্ত নাও। আর দেরি করো না। ভাবনায় ডুবো মুখটা সামনে ফিরিয়ে নীল সেলিম। চিন্তায় তার চোখ দুটো ডানে বামে অস্থিরভাবে ঘুরছে। পেছনে অচেনা গাড়ি, সামনে নির্জন পাহাড়ি পথ। কতটা ভয়ঙ্করভাবে ওদের পালাতে হবে তা বুঝতে পারছে ও। সেলিম মনে মনে আন্দাজটা সেরে ফেলে ডান দিকে বসা নাইফের দিকে তাকায়। অপ্রকৃতিস্থ সুরে কিছু বলবে তার আগেই বিচক্ষণ নাইফ ওকে থামতে ইশারা করে। সে নিজেই মাথাটা পিছু ঘুরিয়ে সবার উদ্দেশ্যে বলে, বন্ধুগণ। কথাটা বলে গভীরভাবে দম নিল নাইফ। প্রত্যেকের দিকে থমথমে চোখ বুলিয়ে বলতে লাগল, আমরা এই মুহূর্তে সবচেয়ে অ্যাডভেঞ্চারাস মোমেন্টে দাঁড়িয়ে আছি। যে কোনো সময় যে কোনো কিছু ঘটতে পারে। গাড়িটা আমি স্টার্ট দিব। সবাই এমনভাবে সিটে বসবি যেন আকস্মিক ধাক্কায় মাথায় হিট না লাগে। গুরুতর আঘাত পাওয়ার সম্ভাবনা আজ 100%। তবু কেউ প্যানিক করিস না। আগামী 10 মিনিট দম বন্ধ করে বসে থাক। শক্ত হয়ে বসবি। নাইফের কথা শেষ হতেই ভয়ে শরীরটা ছমছম করে শিউরে উঠল। এক বিচিত্র আতঙ্কে ছেয়ে গেল সবার মন। সোহানা পেছনের সিট থেকে সরাসরি তাকিয়ে আছে ফ্রন্ট মিররটায়। সেখানে দেখা যাচ্ছে নাইফের স্থির দুচোখ। সেই চোখ মিররের ভেতর দিয়ে সোহানাকে আশ্বস্ত করে দিল। নিঃশব্দে যেন বোঝাল, ভেব না তুমি। আমি সব দেখে নিবখু। নাইফ মিরর থেকে দৃষ্টি সরিয়ে স্টিয়ারিংটা দুহাতে খামচে ধরল। সবাই সিটবেল্ট বেঁধে আসন্ন ঝড়ের মোকাবিলা করতে কঠোর মনস্কে প্রস্তুত। ঠিক তখনই নাইফ প্রচণ্ড ঝাঁকুনি তুলে সজোরে ছুটাল গাড়ি। প্রকৃতির অবাধ্য গর্জনে রণদীপ্ত আকাশ দেখল স্থলপথে এক অনামা ঝড়। যেখানে স্টিয়ারিংয়ের উপর চলছে দুহাতের কৌশলজ্ঞ। ঝুম বৃষ্টির ভেতর প্রচণ্ড ভয়ঙ্করভাবে ড্রাইভ করতে লাগল নাইফ।
গাড়ি কখনো ডানে মোড় নিচ্ছে, কখনো বামে মোড় নিচ্ছে, কখনো উঠছে সোজা ঢালাই পথ ধরে ঊর্ধ্বগামী পথে। দুদিকে ঘন বনবেষ্টিত আধার। শো শো বাতাসের তাল কেটে উত্থাল করছে বন্যা বাতাস। নীরব দর্শকের ভূমিকায় অবতীর্ণ হয়েছে গোটা বনানী সাম্রাজ্য। জিদান মুখটা আবারও পিছু ফিরিয়ে অচেনা গাড়িটার গতিবিধি লক্ষ্য করল। চোখ বিস্ফোরিত করে প্রচণ্ড উৎকণ্ঠিত স্বরে চেঁচাল, নাইফ, স্পিড বাড়া, লক্ষণ খারাপ, আমাদের পেছন থেকে ধাক্কা মারতে পারে। বন্ধু, ফাস্ট ফাস্ট, আরও ফাস্ট। নাইফ কর্ণধারে শুনতে পেল জিদানের ব্যগ্রসুলভ কণ্ঠ। অনুমান করতে পারছে কতটা কাছাকাছি পৌঁছে গেছে গাড়িটা। পায়ের তলায় থাকা এক্সিলেটরে চাপ বাড়িয়ে স্পিডটা আরও তুঙ্গে তুলল নাইফ। পাশে বসা সেলিম গায়ের সিটবেল্ট আরও টাইট করতেই শীতল সতর্কতায় বলল, সামনে দুটো রাস্তা দেখতে পাবি। আমরা আসার সময় বাদিকের রাস্তা দিয়ে এসেছি। গাড়িটা ভুলেও ডান দিকে নিবি না নাইফ। ওটা নিষিদ্ধ স্থান। ওটা পুরোপুরি বাদ। সাবধানে গাড়িটা বামে ড্রাইভ কর। জলদি চালা। কথাগুলো নাইফের কানে পৌঁছুল কিনা তা স্পষ্ট নয়। নাইফকে দেখাচ্ছে সম্পূর্ণ নির্লিপ্তের মতো পাথর। যেন সমস্ত বোধজ্ঞান লুপ্ত করে সে মরিয়ার মতো সেফজোন খুঁজছে। পথে আরও দুটো তেরছা বাঁক নিতেই সেলিম লক্ষ্য করল গাড়িটা ডান দিকের সেই বিশেষ জায়গায় নিয়ে ফেলেছে। সাই সাই উচ্চক্তিতে সমস্ত রোড সাইন, নিষেধাজ্ঞা, সাবধানী বার্তা নিমিষের ভেতর ভঙ্গ। সেলিম চেঁচিয়ে উঠার পূর্বেই প্রচণ্ড ঝাঁকুনিতে চারপাশ আধারে ছেয়ে গেল। মেঘের বজ্রগর্ভের পাশাপাশি গমগম করে উঠল একঝাঁক ভয়ার্ত স্বর। প্রথম কমিনিট কেউ বুঝতেই পারল না ঘটনা কি ঘটেছে। মস্তিষ্কের নিউরনে আকস্মিক ব্যাপারটা বসে যেতেই একে একে চোখ মেলে। কেউ মাথায়, কেউ কপালে, কেউ কাঁধের ব্যথা নিয়ে চারপাশে দৃষ্টি ঘুরিয়ে দেখল। অতঃপর বুঝতে পারল এটা সেই জনশ্রুত রেস্ট্রিক্টেড জোন, যেখানে বসবাস করে কিছু বিশেষ ব্যক্তিবর্গ, যেখানে অবাধ চলাচল, সাধারণ বিচরণ সম্পূর্ণই নিষিদ্ধ। নাইফের ভুল কর্মকাণ্ডে ওরা সবাই প্রোটোকল ভাঙা স্থানে গাড়ি নিয়ে বসে আছে। পেছনে সেই মারমুখী গাড়িটা নেই। বোধহয় উক্ত গাড়িটাও বুঝতে পেরেছে ওরা কোনো কুরুক্ষেত্রের মাঝে সমাসন্ন। মেজাজ ভয়ানক খারাপ করে তীব্র আক্রোশে ফুঁসে উঠল সেলিম। কি করলি এটা তুই? কোনো ডেঞ্জারাস জোনে গাড়িটা ঢুকিয়েছিস? এটা রেস্ট্রিক্টেড জোন শালা। ওরা বুঝতে পারলে আমাদেরই উল্টো ঝুলিয়ে টার্কি ফ্রাই করবে। গাড়িতে থাকা সকলেই বিচ্চকিত মুখে আশপাশে তাকাচ্ছে। মানুষ নেই, প্রহরী নেই। অদূরে বিশাল ভারী প্রশস্ত গেট, যেটি বর্তমানে কোনো এক অনির্ণিত কারণে উন্মুক্ত। ওরা যে সেই উন্মুক্ত গেট দিয়ে এতটা পথ ভুলবশত বা ইচ্ছাকৃত চলে এসেছে তা এখন সুস্পষ্ট। কিন্তু অমন নিষিদ্ধ খ্যাতস্থানে গেট কেন সুরক্ষা ছাড়া? কেন প্রহরী শূন্য অবস্থায় মুক্ত? ঠিক তখনই ওদের দৃষ্টি সচকিত করে গমগম ভারী শব্দ হল। বন প্রকৃতিকে জানান দিয়ে কোনো এক বিশেষ ব্যক্তির বাহন প্রস্থান করছে। বাহনটি গা সবুজ বর্ণের জিপ, আকার দৈত্যশালী। ইঞ্জিনের ভারিক্কি আওয়াজ ছেড়ে পানিতে ঝপাস শব্দ তুলে বেরিয়ে যাচ্ছে। কে ছিল, কেন গেল, কোথায় এসেছিল কেউ কিছু জানল না। নাইফ স্টিয়ারিং ধরে তখনও বসা। তার চোখে মুখে খেলছে প্রশ্নের তোলপাড়। সংশয়, দ্বিধা, কৌতূহল, চিন্তা সমস্তই তাকে প্রচ্ছন্ন ঘোরে নির্বাক রেখেছে। এমন সময় টানটান দৃষ্টিতে দেখল ওদের দিকে কে যেন লাল লেজার লাইট ছুড়ছে। ইঙ্গিতটা বুঝতে আর বাকি রইল না ওদের। পেছন থেকে চতুর বুদ্ধির জিদান আগাম ইঙ্গিতে বলল, মাথা ঠান্ডা রাখবি। খবরদার, বাজে ব্যবহার করে বিপদ ডাকবি না। সবকিছু ভদ্র। পানিতে ছপ ছপ পা ফেলে বৃষ্টি মাথায় এগিয়ে আসছে কেউ। হাতে টর্চ, অন্য হাতে লেজার লাইট। লোকটাকে নিকটবর্তী আসতে দেখে জানালার কাচ নামিয়ে ঢোক গিল নাইফ। কণ্ঠ ভদ্র, চোখ শান্ত, মন স্বাভাবিক করে কিছু বলতে উদ্যত হচ্ছিল, কিন্তু তার পূর্বেই আগত লোকটি নিজেই শুধিয়ে উঠল, কে আপনারা? পরিচয় কি? ঠাট গম্ভীর কণ্ঠ শুনে জমে যায় নাইফ। লোকটার পরনে লম্বা কালো রেইনকোট। রেইনকোটের হুডিতে মাথা ঢাকা থাকলেও মুখটা ভীষণ গম্ভীর। কর্কশ একটা ভঙ্গি ফুটিয়ে আবারও প্রশ্নটা গরম স্বরে শুধাল, আপনাদের পরিচয় কি? এখানে কি করতে এসেছেন? এবারের কণ্ঠে যেন কেঁপে উঠল ওরা। নাইফের চোখমুখ মেঘের মতো অন্ধকার। অদ্ভুত একটা জড়তার মাঝে আটকা পড়ে আমতা আমতা স্বরে জানাল, আমরা ট্যুরিস্ট।
এখানে ট্যুরের জন্য এসেছিলাম। কিন্তু মাঝপথে কথাটা সম্পূর্ণ করতে দিল না লোকটা। ভীষণ খেপাটে গলায় উত্তেজিত স্বরে বলল, ট্যুরের জন্য নিষিদ্ধ জায়গাতে এসেছেন? নাটক করেন এখানে? এ পর্যায়েও ঠোঁট এঁটে চুপ রইল নাইফ। অবস্থা সঙ্গীন দেখে পাশ থেকে উপযুক্ত জবাবে জানিয়ে উঠল সেলিম, আমরা রেস্ট্রিক্টেড জোনে ঢুকতে চাইনি। বিষয়টা আমাদের হাতে কখনোই ছিল না। আপনি যা দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ বাজে পরিস্থিতির শিকার। স্যার, ইউ আর ফিলিং সরি টু ব্রেক দ্য প্রোটোকল, বাট আপনি জেনে রাখুন একটা আননোন সাদা গাড়ি মারাত্মকভাবে আমাদের ফলো করছিল। শুধু এটাই নয়, আপনাদের এরিয়ায় ঢুকতে দেখেই গাড়িটা পিছু ছাড়ে আর আসেনি। এরকম অভিজ্ঞতা একজন ট্যুরিস্ট হিসেবে নিশ্চয়ই বিপজ্জনক। আপনি চাইলে আমাদের সমস্ত ট্যুর ডিটেল এখনই দেখাতে পারি। সেলিমের সুস্পষ্ট কথার জবাবে লোকটা নীরব। কিছু একটা যে মনে মনে ভাবছে তা অনুমেয়। কিন্তু লোকটা কি ওদের সাহায্য করবে? ওদের যে এখন সাহায্যের ভীষণ দরকার। শ্রেষ্ঠাও নিজের নীরবতা ভেঙে কিছু কথা জানান দিয়ে উঠল, আমরা কয়েক কিলোমিটার দূর ময়ূরী নামক একটা হোটেলে উঠেছিলাম। সেখানে হোটেল ম্যানেজার আমাদের অতিসত্বর স্থান ত্যাগ করতে বলে। আমাদের ভেতর একজন খুব অসুস্থ, তার উপর এই বাজে ওয়েদার। আমরা বাধ্য হয়ে রওনা দিই। কিন্তু ফলাফল খুব ভয়াবহ হল। আমাদের জন্য এখানে আসা ছাড়া আর কোনো পথ খোলা ছিল না। আমাদের আপনি সাহায্য করুন প্লিজ। যদি সম্ভব হয় ঢাকায় ফেরার মতো কোনো একটা ব্যবস্থা করে দিন। লোকটা স্থির চোখ ফেলে ওদের প্রত্যেককে একনজর করে দেখল, অবিশ্বাসের চোখে, কিছুটা অন্য অনিশ্চিত কারণে। কিছুক্ষণ নীরব থাকার পর কলমের মতো লেজার লাইটটা পকেটে পুরে সেলফোনটা বের করে। বৃষ্টির পানি বাঁচিয়ে বেশ দক্ষভাবে কলটা ডায়ালে বসিয়ে কানে চাপল। চোখ দুটো ওদের দিকে ফেলে কঠোর জবানে বলল, কেউ এখান থেকে 1 ইঞ্চি নড়বেন না। এখানেই থাকবেন। আসছি। পা ঘুরিয়ে ফিরতি পথে চলে গেল লোকটা। সবাই বসল চুপচাপ অপেক্ষা পুষে। কতক্ষণ ওভাবে কেটে গেল খেয়াল নেই। তবে লোকটা যখন ফিরে এল তখন সঙ্গে আরেকজন এসেছে। একই রকম পোশাক আশাক, একই রকম শক্ত ভঙ্গি, আপাদমস্তক রেইনকোটে ঢাকা। তবে চেহারায় সুস্পষ্ট কাঠিন্যের ছাপ আছে। দ্বিতীয় লোকটা কতগুলো ছাতাগুলো ওদের বুঝিয়ে দিয়ে বলল, আমি পার্থ। আপনাদের সবার পরিচয় যেতে যেতে শুনব। বর্তমানে এক এক করে ছাতা মেলে সঙ্গে আসুন। আপনাদের মালপত্র নেয়ার ব্যবস্থা করে দিচ্ছি। সবাই সাবধানে নামুন। পার্থর নির্দেশে সবাই সাবধানে একে একে পথ ধরল। প্রথমে রোজা, জিদান, সোহানা একত্রে বেরিয়ে গেলে সবার শেষে আস্তে করে নামল শাওলিন। শরীরের উপরিভাগ খয়েরি রঙের কাশ্মীরি চাদরে ঢাকা। পরনে কালো বর্ণের জামা, নিচে রং ম্যাচিং করা কালো পাজামা। সম্পূর্ণ অন্ধকার পোশাকে আবৃত বলেই চোখে অন্যরকম ঠেকছে। খট করে ছাতাটা খুলে শাওলিনের মাথার উপর ধরল পার্থ। ব্যাপারটাতে বিশেষ কিছু না ভাবার জন্য সে নিজেই বলে উঠল, আমি রেইনকোটে আছি। আপনার জন্য ছাতা ধরে রাখতে সমস্যা হবে না। কিন্তু আপনার বন্ধুদের কেউ ছাতাটা ধরতে গেলে দুজনই কম বেশি ভিজবেন। এজন্য আমি ধরলাম। চুপচাপ থাকা শাওলিন দুহাতে জামাটা খানিকটা উঁচু করে ধরল। বৃষ্টির কাদামাটি বাঁচিয়ে দুর্বল পায়ে এগোতে এগোতে বলল, সাহায্য করার জন্য আপনাকে ধন্যবাদ। তবে আপনার সাহায্যটায় দ্বিতীয় কিছু ভাবিনি। কিছুটা পথ দূরে একটি কাঠনির্মিত বাংলো। বাংলোর চারপাশ জুড়ে গাছগাছালির আধিপত্য। বৃষ্টি মারিয়ে পথ ডিঙিয়ে সেই বাংলোতে পৌঁছুল সবাই। আধভেজা স্বল্পভেজা পোশাকে সবাই বসল উষ্ণ আরাম ঘরে। কাঠের মেঝে, কাঠের দেয়াল, কাঠের সমুদয় আসবাবপত্র হলেও প্রতিটি জিনিস যেন মনোহর। দেখতে ভালো লাগে, চোখে লাগে বৈচিত্র্যময়। সবাই সোফা ভাগাভাগি করে বসতেই রেইনকোট ছেড়ে উপস্থিত হল পার্থ। সঙ্গে সেই উক্ত লোক। কালো গ্যাবার্ডিন প্যান্টের পকেটে মোবাইল ঢুকিয়ে নিজের পরিচয় রাখল সে। আমি রাফান সিদ্দিকী। আমাকে স্যার না বললে চলবে। আপনাদের কাছ থেকে তথ্যগুলো জেনে আমি একটা রিপোর্ট রেডি করব। কে বা কারা এ ধরনের দুষ্কৃতি ঘটাচ্ছে সেটা জানার জন্য আমার প্রয়োজন। বাইরে যেরকম ঝড়ো আবহাওয়া চলছে এটা কারোর জন্য নিরাপদ অবস্থা নয়। আপনাদের থাকার অনুমতি বন বিভাগ থেকে মঞ্জুর করা হয়েছে। আপনারা এখানে থাকুন। পরিস্থিতি সুবিধের হলে অন্য কোথাও হোটেল বুক করে চলে যাবেন। রাফানের কথা বলার ভঙ্গি, বাক্যের উপর ক্ষমতা সবই অভিভূত করল ওদের। গম্ভীর মেজাজি মুখ, কথার ভেতর মেজাজ খোয়ানোর ভাব সুপরিলক্ষিত।
রেইনকোটের আড়ালে ছিল সাদা টি-শার্ট, ধূসরবর্ণ গ্যাবার্ডিন ট্রাউজার। কথাগুলো যথাযথ বলে সেখান থেকে প্রস্থান করল রাফান। সঙ্গীর গমনে বুকের উপর হাত ভাঁজ করে এগিয়ে আসে পার্থ। সে এতক্ষণ দরজার চৌকাঠের কাছে দাঁড়িয়েছিল। লম্বা চওড়া স্মার্টসুল ভঙ্গি তার মধ্যে প্রকট। রেইনকোট খুলে ফেলায় স্পষ্ট হয়েছে গায়ের পোশাক আশাক। পরনে কালো টি-শার্ট, সঙ্গে ক্যামোফ্লেজ প্যাটার্নের ট্রাউজার পরা। বৃষ্টিতে হালকা ভিজেছে তার মাথার চুল। ঠোঁটের উপর মৃদু হাসির চিহ্ন রেখে বলে উঠল পার্থ, আমার পার্টনারের আচরণ সামান্য রুক্ষ। এটা কনসিডার করবেন। আপনাদের জন্য চা কফি কোনটা বলবো? সবাই নিজেদের মতো ইচ্ছে পোষণ করতে ব্যস্ত হলে সেখানে চুপ ছিল শাওলিন। চাদরের নিচে জ্বরদগ্ধ গা কাঁপতে শুরু করেছে তা টের পাচ্ছে ও। শরীরের রন্ধ্রে রন্ধ্রে সুতীব্র জ্বরের ছোবল। চোখ বন্ধ করে ডানে বসা সোহানার কনুইটা মৃদু নাড়া দিয়ে ডাকল, সোহা। নিজের নাম শুনে পাশে ফিরে তাকায় সোহানা। কনুই স্পর্শ করা হাতটা ও তখনই মুঠোয় টেনে সরল কণ্ঠে শুধাল, খারাপ লাগছে? একটু শুবি? আর কিছু বলতে হলো না ওই আরক্ত শুষ্ক ঠোঁটে। অনুক্ত কথাগুলো সরলমনা সোহানা নিজেই অকটে বুঝে নিয়েছে। শ্রেষ্ঠার দিকে তাকিয়ে শ্রেষ্ঠা শোনো বলতেই ত্রস্তভঙ্গিতে সমস্ত কিছু কার্যে পরিণত করে ছেড়েছে। পার্থর সাহায্যে একটা শোবার ঘরে বিশ্রামের অনুমতি পেয়ে সেখানেই মাথাটা বালিশে রাখল শাওলিন। চোখের সামনে গোটা পৃথিবী এমন ধূসর, অস্বচ্ছ, ঝাপসা হতে লাগল যে ওর মনে জাগল ভয়। অসম্ভব এক ভয়। পুরনো দিনের পুরনো ভয়। চোখ দুটো বুজে ফেলল ও। ওই ভয়কে দুচোখেও দেখতে চায় না। সহ্য করতে চায় না ও। মনে আনতে চায় না ওটা। যেন শত চেষ্টাতেও খুলতে পারল না চোখের ভারী পল্লব। কানে পৌঁছাতে লাগল দূর, বহুদূরের শব্দ। আর কিছু মনে নেই। সব অস্পষ্ট। সুবিশাল আলোকমণ্ডিত হাসপাতাল। হাসপাতাল চত্বরে মানুষের আনাগোনা শূন্য। ঝমঝম করে ভিজছে মুষলধারার বৃষ্টিপাতে। থাইগ্লাসের বাইরে একঘেয়ে দৃশ্যপটি চুপচাপ দেখছে নার্স রেহানা হানিফ। হাতের মুঠোয় যান্ত্রিক বস্তু, যাতে ফুটে আছে কন্টাক্ট নাম্বারে বিশেষ নামের আদ্যক্ষর। সেই কর্তব্যকঠোর মানুষ রীতিমতো তাকে উপেক্ষার খাতায় তাকে অন্তর্ভুক্ত করেছে। মেসেজের বিপরীতে আসেনি মেসেজ। কলের বিপরীত বাজেনি কখনো অগুরুত্বপূর্ণ কল। বরং সদাসর্বদা কাজ সচেতন মনোভাব নিয়েই তার সঙ্গে যোগাযোগ রেখেছে ওই লোক। চোখ বন্ধ করে বৃষ্টির ভেতর দুর্বিনীত মনে ইচ্ছে প্রকাশ করল নার্স রেহানা। খুব করে চাইল আজ একটা অপ্রত্যাশিত কল আসুক। একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটুক। সব নিয়তির চালে পরিপূর্ণ হোক আজ। কিছু ঘটুক। কিছু হোক আজ। তীব্র কঠিন চাওয়ায় চোখ দুটো আকাশেই রাখল রেহানা। হুড়হুড় করে পেরিয়ে গেল অখণ্ড সময়। হাতের মুঠো দুই থেকে প্রচণ্ড দুই করল সে। অতঃপর দুরাশায় ভরা চোখ দুটো নামিয়ে আনে ফোনের উপরে। না, কল নেই। হয়তো আসবেও না। ঠোঁট গোল করে শ্বাস ছাড়তে ছাড়তে চলে যেতে নেয় রেহানা নাইফ, হঠাৎ ভুম ভুম কাঁপনে পরিচিত শব্দ বেজে উঠল। ঝটিতি চোখ তুলে ফোনে তাকাল রেহানা। আশ্চর্যে স্তব্ধীভূত হয়ে থমকে রইল। এমন সময় শুনশান সেই হাসপাতাল চত্বরে হর্নের পর হর্ন যেন গমগম করে উঠেছে। সদর দরজাটা ঘর ঘর করে খোলার আওয়াজ। কি হচ্ছে কি বাইরে? আকস্মিক ঘটনায় কি হলো কিচ্ছু বুঝতে পারছে না নার্স হানিফ। দ্রুত কানে ফোন চেপে দৌড়ে গেল জানালার কাছে। নিচে চোখ বিস্ফোরিত করে দেখল সেই সবুজ জিপ। কম্পিত স্বরে বল রেহানা, হ্যালো স্যার। কলের উপাস থেকে ব্যস্তভঙ্গিতে জবাব ছুড়ল কেউ। নিচে নেমে যান। আর্জেন্ট নার্স হানিফ। রাফানের সঙ্গে যারা এসেছে তাদের পূর্ণ সহযোগিতা করুন। তীব্র অস্থিরতায় নিচের ওষ্ঠে দাঁত বসাল রেহানা। মাথাটা হ্যাঁ সূচকে নাড়িয়ে আশ্বস্তের কণ্ঠে জানান দিল, আমি ব্যাপারটা দেখছি। আপনি নিশ্চিন্ত থাকুন। আর একটা শব্দ ব্যয় করল না নার্স হানিফ। অক্ষরে অক্ষরে কথা মেনে সে তখনই ধপ ধপ শব্দে সিঁড়ি ভেঙে নিচে নাম। হাতের ফোনটা এপ্রনের পকেটে ঢুকিয়ে দৌড়ে ওয়ার্ড বয়দের ডাকল সে। তাদের মধ্যে কজন বাইরে ছুট দিলে রেহানা বাকি কাজে ব্যস্ত হয়। সদ্য ইন্টার্ন করতে আসা নার্স ফাইরুজ প্রচণ্ড উত্তেজিত স্বরে চাচিয়ে ডাকছে, রেহানা আপু। আপু, আপনি কোথায় আছেন? তাড়াতাড়ি আসুন আপনি। এক্ষুনি। ফাইরুজের উচ্চকণ্ঠে পিলে চমকে তাকায় রেহানা। বিপদের আশঙ্কা টের পেতেই রেহানা একছুট দিয়ে ফাইরুজের কাছে পৌঁছে শুধাল, কি হয়েছে? কেন ওভাবে চেঁচাচ্ছ?
ফাইরুজ হাঁপ ধরা গলায় অসংখ্য ঢোক গিলতে গিলতে মুখ হাঁ করে দম টানছে। নিঃশ্বাসে পিণ্ডি চটকে আসছে তার। ভীষণ অস্বস্তির সাথে দম ফেলতে ফেলতে ফাইরুজ বলল, পেশেন্ট একজন মেয়ে। গায়ে মারাত্মক জ্বর। থার্মোমিটারে জ্বর মাপার পর প্রচণ্ড ভয় পাচ্ছি। 104 ছাড়িয়ে 5-এর দিকে অবস্থা আপু। কি করব বলুন? আমি কি ডাক্তার রেজাকে একবার ফোন করব? রেহানা মাথা স্থির রেখে শান্তভাবে বলল, এখনই নয়। থামো। আগে আমি দেখে আসি পরিস্থিতি কেমন। তুমি স্যালাইন রেডি করেছ? ব্লাড প্রেশার কেমন? প্রেশার হাই। স্যালাইন এখনও রেডি করিনি আপু। আপনি এলে সব ব্যবস্থা করে দিব। আপনি আগে চলুন। চলো জলদি। ধপধপ করে সিঁড়ি ভেঙে উপরে উঠতেই প্রশস্ত করিডোর দিয়ে ডানে ছুট লাগাল। দরজা ঠেলে ভেতরে ঢুকতেই লম্বা বেডে গানশূন্য মেয়েটাকে দেখতে পেল। সমস্ত গা রক্তাভ, চোখ দুটি বন্ধ, কাশ্মীরি আপেলের মতো ঠোঁট দুটি তপ্ত লাল। রেহানা ডান হাত এগিয়ে কপাল ছুঁয়ে চমকে ওঠে। চকিতে সহকর্মী মেয়েটির দিকে উদ্বিগ্ন সুরে চেঁচাল, স্যালাইন এক্ষুনি করো ফাইরুজ। ফাস্ট। সেকেন্ডের ভেতর হাতের নীল শিরায় স্যালাইনের সূচ ঢোকানো হল। ফোঁটা ফোঁটা স্যালাইন সরু নলের মধ্য দিয়ে প্রবেশ করছে শরীরে। কিয়ৎক্ষণ নিচের ঠোঁটে দাঁত বসিয়ে ভাবতে থাকলে সহকর্মীর দিকে প্রশ্ন ছুড়ল রেহানা, মেয়েটা রাফানদের কি হয় ফাইরুজ? জানো কিছু? রাফান আর পার্থ কেন একে এই সৃষ্টির মধ্যে আনল? সহকর্মী মেয়েটা উজবুক চোখ তুলে রেহানার দিকে তাকায়। যা যত কিছু বুঝেছে তাই মুখ ফুটে জানায়, এই মেয়ের সঙ্গে তো পুরো একটা দল এসেছে। একা আসেনি তো। তিনটা ছেলে, 3টা মেয়ে। 6 জনের একটা বিরাট গ্রুপ। ওরা সবাই নিচে বসে আছে। দোতলায় উঠেনি। আমি বরং ওদের হুইচিয়ের জন্য উপরে উঠতে দিইনি। ভ্রুদ্বয়ের মাঝে চিন্তিত খাঁজ ফেল রেহানা। হাত দুটো এপ্রন পরা বুকের উপর ভাঁজ করে কিছুটা অন্যমনস্ক সুরে বলল, শোয়েব স্যার কেন যেচে হেল্প করতে গেলেন? কি দরকার উনা? কথার অতলে থাকা সূক্ষ্ম ইঙ্গিত বুঝতে পারে নার্স ফাইরুজ। বুঝতে পারে মেয়েলি হিংসুক মন পশুর মতো জাগ্রত হয়ে উঠেছে উনার। যে নিজের ভালো ব্যতীত অন্যের ভালোটা সহন করতে পারে না। ফাইরুজ কাজের অজুহাত দেখিয়ে চট করে সটকে পড়ল সেখান থেকে। এরকম বিদঘুটে মহিলার সংস্পর্শ তার পছন্দ নয়। সমগ্র কেবিন জুড়ে ভুতুরে নিস্তব্ধতা। বাইরে উত্থাল হাওয়ার তোড়। রেহানা মন ঘুরিয়ে কেবিনের অন্য প্রান্তে থাকা সোফা দুটোতে একটি টোট ব্যাগ দেখতে পেল। ব্যাগটার চেহারা দেখল নাক ছিটকাল সে। এমন একটা মুখভঙ্গি করল যেন মাসে মাসে ডিওর শ্যালেনের ব্যাগ ব্যবহার করতে অভ্যস্ত। সামান্য বেতনভুক্তা একজন নার্স অত্যন্ত দম্ভের সাথে টোট ব্যাগটা তুলে নিল। বহুদিনের ব্যবহার্য বলে গা বাদামি রংটা একটু ফ্যাকাশে হয়েছে। তবু রূপ উজ্জ্বলতায় এতটুকু বিবর্ণ ছাপ ফেলেনি। ব্যাগের চেইনটা একটানে খুলে ভেতরে সবে হাত ঢুকাতে চাচ্ছিল রেহানা। কিন্তু ব্যাগের এক জায়গায় ছোট্ট করে এমব্রয়ডারি বুননে একটা নাম লক্ষ্য করল, শাওলিন। শাওলিন? এর অর্থ কি? কি বোঝায় এই নাম দ্বারা? বাল্বের ঝকঝকে আলোয় কেবিনের ঠান্ডা নিস্তব্ধতায় ছোট্ট মুখটা দেখতে লাগল রেহানা। জ্বরের আছে গাল জুড়ে যেন রক্তজবার লালিত্য। অদ্ভুত সম্মোহন করা এক লালচে মেদুর আভা। চোখের পাতা বন্ধ রইলেও ছোটবেলার স্বপ্নপ্রতীত দিনগুলোর কথা মনে পড়ল খুব। মনে পড়ল সেই স্বপ্নচারিণী রাজকুমারী স্লিপিং বিউটির রূপকথা। আজ যেন সাক্ষাৎ ওর সামনে রূপকথার সেই ঘুমন্ত সুন্দরী অসারে ঘুমিয়ে রয়েছে। জ্বরে, অসুখে, দৈহিক অবসাদে। মুখ জুড়ে তার মোহবদ্ধ সৌন্দর্যের দ্যুতি বিচ্ছুরিত হচ্ছে যেন। কি সুন্দর! কি স্নিগ্ধ! কি অপার ঘোর লাগানো রূপকুহকি! হঠাৎ কেবিনের দরজাটা ক্যাচ করে উঠলে অপ্রস্তুতভাবে ঘাবড়ে গেল রেহানা হানিফ। তড়িঘড়ি করে পিছু ফিরতেই বরফের মতো জমে গেল সে। অন্তরাত্মা ধক করে কেঁপে উঠে। কেবিনের দরজা ঠেলে ঢুকে পড়েছে স্বয়ং বন কর্মকর্তা। অজানা ভয়ে মনপাখিটা লাফিয়ে উঠতেই ঝপ ছেড়ে দিল ব্যাগটা। সমস্ত জিনিসপত্র উপরে দিয়ে ব্যাগটা পড়ে রইল ফ্লোরে। কিছু জিনিস গড়াতে গড়াতে পৌঁছুল সেই মানুষটার পায়ের কাছে। রেহানা নির্বাক। ঠোঁটদয় কাঁপছে, চোখদয় বিস্ময়ে মু। বজ্রমেঘ। ফাবিয়া হিমমো। প্রথম পর্ব।